সেজুতি কুলকুল করে খামছে। মাস্কের কারণে চোখের চশমাটা ঝাপসা হচ্ছে বারবার। ঠোঁট, গলা শুকিয়ে কাট। নার্ভাসনেসে হাত পা কাঁপছে। কয়েকবার গার্ডের মধ্যে থাকা অরুণাকে দেখল। সে তার মতো ব্যস্ত। বনরুটি ছিঁড়ে ছিঁড়ে গরম চায় ডুবিয়ে মুখে ভরছে। একটু আগে একজন নার্স এসে দিয়ে গেছেন। রফিক দূরে দাঁড়িয়ে কথা বলছেন ফোনে। ওপাশের ব্যক্তিটি রুদ্র বলে সেজুতির এত অস্থিরতা। রুদ্র জানে না সেজুতি এখানে। সে তো জ্বরের অছিলায় ছুটি কাটাচ্ছে। এসাইলম আসবে বলেনি। এখন না জেনে না বুঝে রুদ্র যদি নাকচ করে দেয়, শুরুর আগেই সবটা ভেস্তে যাবে। এত মিথ্যে ধরা পড়বে হাতে নাতে। জানা হবে না কোনো রহস্য। কুল পাবে না থই থই নদীতে। সেজুতি একবার ভাবল এই সুযোগে রুদ্রকে মেসেজ করে জানিয়ে দেবে। বলবে সে এখানে। কিন্তু পারেনি। পাছে রফিক লোকটা সন্দেহ করে বসে। বেশ অনেকক্ষণ চলল রফিকের কথোপকথন। লোকটা চেম্বারের গিয়ে কথা বলার জোরাজুরি করলেও সেজুতি দেয়নি। কড়া কণ্ঠে বলেছে, এখানে বলুন যা বলার। আমিও শুনব। রফিক প্রথম ধাপেই মেনে নিয়েছেন। কিন্তু ধূর্ত লোক কথা বলতে বলতে ঠিক কয়েক পা দূরে চলে যান। সেজুতি যাতে ভাবে বেখেয়ালে চলে এসেছে। ব্যাপারটা সেজুতি বুঝলেও বাক্যলাপ করেনি। চিন্তায় সেজুতির মাথা ব্যথা উঠে গেল এবার। রফিক কথা শেষে এগিয়ে এলেন। ঠিক মুখোমুখি দাঁড়ালেন। ফোন পকেট ভরলেন। মুখে ঘোর অন্ধকার। সেজুতি ভয়ে ভয়ে শুধালো, কি বলেছেন উনি? রফিক যেন ধ্যানে ছিলেন। খুব বললেন উনি রাজি। সেজুতির মুখ চকচক করে উঠল। পরমুহূর্তে চিন্তায় পড়ল, উনি কি বুঝে গেলেন এটা আমি ছিলাম? একক উদ্ধৃতি চিহ্ন। রফিক ফের একবার সাবধানী বাণী ছুড়ল। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, পেশেন্ট কিন্তু ভয়ানক। যদি আপনার অপর অ্যাটাক ফ্যাটাক হয় আমি কিন্তু কিছু জানি না। সেজুতি মিষ্টি হেসে বলল, সমস্যা নেই। আপনার না ভাবলেও চলবে। আই উইল ম্যানেজ। রফিক মাথা দোলায়। নিচের দিক চেয়ে ঠোঁট চাটে জিভ দিয়ে। সেজুতি বলল, তালাটা খুলুন এবার। রফিক উসখুস করলেন। সেজুতি ওল্টানো আইডি কার্ড ঠিকঠাক করে বলল, যতক্ষণ আমি এই হাসপাতালের ডিউটি করব, ততক্ষণ ওনার এখানেই থাকব। কাল থেকে আসার সময় আপনার থেকে চাবি নেব, আবার যাওয়ার সময় জমা দিয়ে যাব। কেমন? রফিক গরিমসি করতে করতে চাবির মোটা গোছা বের করলেন। সময় নিয়ে খুললেন জং ধরা তালা। সেজুতির ঠোঁটের কোণে হাসি ফুটল। রফিক চলে যেতে নিয়ে আবার পেছনে তাকায়। একটা কথা জিজ্ঞেস করব, বলুন। হাসপাতালের এত এত রোগী রেখে ওনার পেছনে কেন পড়লেন? রফিকের কণ্ঠে সন্দেহ। সেজুতি হাসল, নির্বিঘ্নে জবাব দিল, এর জন্য আপনি দায়ী রফিক সাহেব। আমি? জি। আপনি যদি আমাকে এত জোরাজুরি করে না বার করতে চাইতেন এখান থেকে, আমি ওনাকে নিয়ে মাথা ঘামাতাম না। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বরাবর বেশি। আমার বেলায় সেটা আকাশচুম্বী। এসেছিলাম শুধুমাত্র জায়গাটা ভিজিট করতে। অথচ আপনি এমন একখানা ভাব করলেন যেন কি নাকি পাপ করেছি এখানে এসে। তাই জন্যেই না এরকম হলো। আপনার অমন অদ্ভুত আচরণই আমার এই আগ্রহের জন্ম দিয়েছে। দোষটাই আপনারই। রফিক ফুঁস করে এক নিঃশ্বাস ফেললেন। যাতে ঝরছিল নিজের প্রতি বিরক্তি। সত্যিই মনে হয় বাড়াবাড়ি করে ফেলল। চোরের মন তো, পুলিশ দেখলেই পাগুলো ছুটতে চায়। সেজুতি আবার বলল, তবে ওনার প্রতি আপনার ইন্টারেস্টও কিছু কম নয়। একজন ম্যানেজার কোনো পেশেন্ট নিয়ে এত ভাবছে, সত্যিই প্রসন্ন বিষয়। আমি এ ব্যাপারে অবশ্যই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যাতে আপনার ব্যাপারটা ওনারা একটু আলাদাভাবে দেখেন। সেজুতির সহজ কথাটা রফিক অন্যভাবে নিলেন। চোখে মুখে ফুটে উঠল ভয়ের ছাপ। ব্যস্ত কণ্ঠে বললেন, না না, তার দরকার নেই। আপনি আপনার কাজ করুন। আমি আসছি। কাউকে কিছু বলতে হবে না। রফিক দ্রুত জায়গা ছাড়লেন। সেজুতির ভ্রু দুটো কুঁচকে এলো আরো। এই লোককে তার শুরু থেকেই সন্দেহজনক লাগছে। কিছু একটা ঘাপলা আছে এর মধ্যে। মেডিকেলের কত ছেলে মেয়ে কত রোগীর কাছে যায়, তাদের তথ্য সম্পর্কে খোঁজ নেয়। অথচ শুধুমাত্র রুদ্রর মায়ের বেলাতেই কেন উল্টো? আচ্ছা, উনি কি সত্যি ওনার মায়ের কাছে কাউকে খিস্তে দিতে মানা করেছেন? নাকি নেহাতি রফিক বানিয়ে বললেন? এর উত্তর ওনার থেকে নিতে হবে আমায়। সেজুতি খোলা তালার দিক চোখ বোলালো। বিজয়ের হাসি ফুটল চিকন ঠোঁটে। এই তালা খোলাতে কতগুলো মিথ্যে বলল আজ। মিথ্যে পরিচয় তৈরি করে ভেতরে এলো। পায়ে পা লাগিয়ে তর্ক করল। সেজুতি নিজেকেই শুধালো, এত সাহসী কবে হলি সেজুতি? সেজুতি একবার গলায় ঝোলানো আইডি কার্ডের দিক চোখ বোলায়। মনে মনে রুদ্রর প্রতি প্রসন্ন হয়।
রুদ্র এসবের বন্দোবস্ত এত তাড়াতাড়ি করতে পারবে আদৌ ভাবেনি। না, লোকটা কাজের বটে। সেজুতি কাপা হাতে গেট খুলল। উত্তেজনায় শরীরটাও কাঁপছে। বুকে ফু দিয়ে নিচু হয়ে ঢুকলো গার্ডের মধ্যে। ভয় ভয় লাগছে। অরুণা আবার মেরে না বসেন। গার্ডের মধ্যে একটা খাট, টেবিল, পানির ফিল্টার রাখা। মাথার উপরে সিলিং ফ্যান ঝুলছে। এতটুকু জায়গায় এগুলোই ধরেছে কেবল। সেজুতি কাঁধ ব্যাগটা টেবিলের ওপর রেখে বিছানার ওপর অরুণার পাশে বসল। অরুণা একযোগে চেয়ে আছেন ওর দিকে। স্বাভাবিক অভিব্যক্তি, না বিস্মিত, না বিরক্ত। সেজুতি একবার মাস্ক খুলতে নিয়েও খুলল না। রফিক লোকটা চলে এলে হঠাৎ চিনে ফেলবেন। বুঝে যাবে রুদ্রর সাথে তার সংযোগ রয়েছে। সেজুতি আস্তে করে অরুণার হাতের ওপর হাত রাখল। অরুণা সেদিকে তাকিয়ে আবার সেজুতির মুখের দিক তাকালেন। আপনি খুব সুন্দর আন্টি। আপনার চোখ দুটো আরো বেশি সুন্দর। দেখলে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। আমার চোখ দুটো যদি আপনার মতন হতো। অরুণা হাসলেন। সেজুতি মনে মনে স্বস্তি পেল। অরুণাকে সহজ করার প্রথম ধাপ পেরোল বোধ হয়। অরুণা ক্ষণিক হেসে মৃদু কণ্ঠে বললেন, তা আমার এখানে ডিউটির জন্য এত জেদ করলে কেন মেয়ে? ভালো হেনস্থা করলে বেটাকে। আপনি খুশি হয়েছেন? অরুণা তৎক্ষণাৎ হাসি থামালেন। আমি কেন খুশি হব? কেন? আপনার বুঝি খুশি হওয়া বারণ? অরুণা অন্যমনস্ক হয়ে বললেন, পাগলের আবার আলাদা খুশি অখুশি আছে নাকি? আপনি পাগল কে বলল? সবাই তো বলে। সেজুতি বিছানায় বাবু হয়ে বসল। সবার কথা বাদ দিন তো, অনেকে অনেক কিছু বলবে, সব কি ধরতে হয়? এত পবিত্র মুখ যার, সে কি করে পাগল হয়? অরুণা চোখ পিটপিট করে হাসলেন। সেজুতি বড় যত্নে তার মুখের সামনে থেকে অগোছালো চুল সরিয়ে দিয়ে বলল, আপনি খেয়েছেন সকালে? অরুণা মাথা কাত করলেন। কি খেয়েছেন? পান্তা ভাত, ডাল ভুনা আর ডিম ভাজি। সেজুতি খেয়াল করল অরুণার চটপট উত্তর। অসুস্থ মানুষ অথচ স্মৃতি শক্তি কি প্রখর। সেজুতি আনমনে হাসল। রোজ এগুলোই খান? খুব। আপনার ছেলের তো অনেক টাকা, তাহলে এসব কেন দেয় আপনাকে? অরুণা চুপ থেকে বললেন, জানি না। আমার ছেলে আছে বুঝি? সেজুতি প্রসঙ্গ পাল্টাল। আমাকে আপনার কেমন লেগেছে আন্টি? অরুণা চেয়ে বললেন, তোমার মুখের আদলটা অত ভালো মনে করতে পারছি না। শুধু নামটা খেয়াল আছে। ওইদিন খুব চেঁচিয়েছিলাম তোমার ওপর, তাই না? সেজুতি নিচের দিক তাকিয়ে ঠোঁট ফুলিয়ে দম ছাড়ল। বড় জোর বাঁচা বেঁচেছে। কিছুদিন আগে রুদ্রর সাথে এসেছিল এখানে, বেমালুম ভুলে বসেছিল সে কথা। ভাগ্যিস মাস্ক খুলতে নিয়েও খোলেনি একটু আগে। রুদ্রকে যদি সহ্য করতে না পারেন তবে নিশ্চয়ই রুদ্রর সাথে সম্পর্কিত লোকদের সাথেও একই ব্যবহার করবেন উনি। সেজুতি তাৎক্ষণিক উত্তর দিল না, হাসল। অরুণা বুঝলেন ওর চোখের পাশের চামড়া কোঁচকাতে দেখে। বললেন, হাসছ কেন মেয়ে? আমি আপনার ওই ব্যবহারে কিছু মনে করিনি। কিন্তু আমায় একটা কথা বলুন তো, আপনি কারোর সাথে চেঁচামেচি করলে আপনার খারাপ লাগে? অরুণা চোখ নামিয়ে মাথা দোলালেন। খারাপ লাগে তার? সেজুতি ওনার নত মুখটা উঁচু করে ধরল। তাহলে করেন কেন? অরুণা চুপ করে গেলেন আবার। সেজুতি ছেড়ে দেবার পাত্রী নয়। একের পর এক কথা বলতে থাকে সে। প্রথম দিকে অরুণা চুপচাপ থাকলেও ধীরে ধীরে তাল মেলান। কয়েক মুহূর্তেই আলাপন যেন জমে উঠল। কথার মাঝে সেজুতির হঠাৎ চোখ পড়ল শিকের বাইরে এক জোড়া জুতোর দিকে। দেয়ালের ফাঁক বলে বেরিয়ে আছে পা দুটো। সেজুতি উঁচু কণ্ঠে বলল, রফিক সাহেব, আড়ি পাচ্ছেন কেন? রফিক চমকে উঠলেন। যারপর নাই শরীরটা আলোতে এনে বললেন, না না, আড়ি পাতব কেন? সেজুতি আন্দাজে ঢিল ছুঁড়েছিল। রফিককে দেখে বুঝল ঢিল তার সঠিক জায়গায় লেগেছে। তাহলে কি করছেন এখানে? রফিক আমতা আমতা করে বলল, আসলে আসলে দেখছিলাম পেশেন্ট আপনার ওপর হামলা টামলা করল কিনা। সেজুতি উঠে দাঁড়ালো। কড়া কণ্ঠে বলল, আপনার দেখি অনেক চিন্তা আমাকে নিয়ে। আমি একটা কথা বলছি শুনুন, ফের আমি এখানে আসার পর যদি আপনি এভাবে আড়ি পাতেন আমি কিন্তু সত্যিই কমপ্লেন জানাবো। বলবো আপনি আমার কাজে ব্যাঘাত দিচ্ছেন। সরি, নিচু কণ্ঠে বললেন রফিক। উল্টো ঘুরে হাঁটা দিলেন। অনেকক্ষণ যাবৎ কান পেতে শোনার চেষ্টা করছিলেন ওরা কি কথা বলছে। কিন্তু সন্দেহ করার মতো কথা নয়। মানসিক রোগীর সাথে সহসা এরকম কথাবার্তাই বলে সকলে। রফিক মনে মনে নিশ্চিন্ত হলেন যেন। এত গোয়েন্দাগিরির দরকার হবে না। মেয়েটা যেদি আর ঝগড়ুটে ঠিকই, তবে বিপজ্জনক মনে হচ্ছে না। তবে দৃঢ়তা আছে ভারী। সামান্য জোরাজোরি করে সরাতে চাওয়ায় একেবারে এখানেই গেড়ে বসল। এই মেয়েকে বেশি ঘাটানো যাবে না।
প্রত্যেক কথায় হুমকি দেয় নালিশ করার। করে দিতেও বা কতক্ষণ। একরোখা মেয়ে, ম্যানেজারের সাথে পাল্লা দিয়ে তর্কে লাগে। ভবিষ্যতে ডাক্তার হবে বলে এদের কি ভাব। এই মেয়ে পেশার প্রতি সিরিয়াস একটু। অত আমলে না নিলেও চলবে। ভয়ের তো কিছু নেই, কারণ যত চেষ্টাই করুক লাভ কিচ্ছু হবে না। দুপুর 2টো নাগাদ সেজুতি বের হলো। সোজা বাড়ির রাস্তায় গেল। কোনো সিএনজিও নিল না। আজ স্ক্রুটিও আনেনি। নেহাতি সাবধানতা অবলম্বন এসব। স্টেশনে দাঁড়ালো মিনিট 5-এর মতো। এরপর বাসে উঠল। মাঝামাঝি একটা সিটে বসল। জানলার কাচ টেনে দিয়ে প্রশান্ত শ্বাস ফেলল। আজ অনেকটা রুদ্রর মায়ের সাথে গল্প মজেছে তার। অরুণা অনেক সহজ হয়েছেন। হয়তো আরও কিছুদিন গেলে পুরোটা মিশতে পারবেন। সেজুতি কোলের ওপর রাখা হাতের দিক তাকালো। আমি পারব তো ওনার মাকে ওনার কাছে ফিরিয়ে দিতে। পারব তো ওনার মুখে হাসি ফোটাতে। আমাকে সাহস দাও আল্লাহ। ভরসা দাও নিজের প্রতি। হঠাৎ ব্যাগশুদ্ধ কেঁপে উঠলে সেজুতির ধ্যান ভাঙল। ফোন বাজছে। বের করে দেখল রুদ্রর কল। ঠোঁটের কোণে তৎক্ষণাৎ এক চিলতে হাসি ভিড়ল। রিসিভ করে প্রথমেই বলল, থ্যাঙ্কস। ওপাশ থেকে প্রশ্ন এলো, কেন? আমি না বলতেও সবটা বুঝে ফেলায়। রুদ্র হেসে উঠল। কি সুন্দর হাসির শব্দ। সেজুতি চোখ বুজে অনুভব করে। রুদ্র বলল, আমাকে বলে গেলে পারতেন। সেজুতি মিনমিন করে বলল, বললে আপনি যেতে দিতেন না। অফিস ছুটি দিয়েছেন জ্বর কমাতে। আমি সেটা এখানে কাজে লাগাচ্ছি জানলে নির্ঘাত ধমকাতেন। আপনি তাহলে আমার ধমকে ভয় পান? সেজুতি প্রসঙ্গ পাল্টে বলল, ওসব ছাড়ুন। আপনি এখন কোথায়? অফিসে। কেন? কিছু কথা বলা জরুরি। দেখা করলে ভালো হতো। ঠিক আছে। মেসেজ করে জায়গার নাম আর সময় পাঠিয়ে দিন। সেজুতি মুচকি হেসে বলল, আপনার আসলেই মাথার প্রতিটি নিউরনে বুদ্ধি। কি করে না বলা কথা বুঝে ফেলেন। রুদ্র নিরেট কণ্ঠে বলল, উত্তরটা কালই দিয়েছি। রদ্র রওশন চৌধুরী হওয়া অত সহজ নয়। তাই তো দেখছি। মা আপনাকে ফিজিক্যালি হার্ট করেনি তো? একদম না। বিস্তারিত দেখা হলে বলবো। বাসায় পৌঁছে জানাবেন। খুব। সেজুতি লাইন কেটে ফোন ব্যাগে ঢোকাবে হঠাৎ দেখল স্ক্রিনে মেসেজ ভেসে আছে। ইনবক্স অন করতেই হতভম্ব হলো। কেউ একজন আই লাভ ইউ লিখে পাঠিয়েছে। সেজুতি কতক্ষণ ভ্যাবাচেকা খেয়ে তাকিয়েই থাকলো মেসেজটির দিক। চোখ বোলালো প্রেরকের নম্বরে। অমনি মুখা হয়ে এলো। আরে এটা তো সেই উঠো লোকটার নম্বর। গিফট পাঠিয়েছিল আমাকে। এই লোক হঠাৎ কোত্থেকে উদয় হলো আজ। আবার আই লাভ ইউ বলছে। কত বড় সাহস। ব্যাটা তোর পরিচয় যেদিন জানবো বিশ্বাস কর কি যে করব তোকে নিজেও জানি না আমি। অসভ্য, ইতর, ছোট লোক, কোথাকারে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। 3 দিন খুব ব্যস্ততায় কাটল সেজুতির। অফিস ছুটি বিধায় এই দিনের পুরোটা অরুণাকে দিয়েছে। তবে দ্বিতীয় দিন গিয়ে অরুণার একটু পরিবর্তন পেয়েছিল। কথা কম বলছিলেন। ঠিকঠাক উত্তর দিচ্ছিলেন না। অথচ সেটা ছিল সাময়িক। সেজুতি যেই কথার ঝুড়ি খুলে বসল, অরুণাও যেন আগ্রহী হয়ে উঠলেন। বোধ হলো অনেক দিন পর একটা গল্পের মানুষ পেলেন উনি। সাথে বাচ্চাদের মতন ঠোঁট ফুলিয়ে জানালেন তার অসংখ্য অসুবিধার কথা। সিলিং ফ্যানে বাতাস ভালো আসে না। ঘরটা দিনের বেলায়ও অন্ধকার থাকে। ফিল্টারের পানিটা চেঞ্জ হয় মাস গেলে। বিছানার চাদর আঠালো হওয়ার পর পাল্টানো হয়। এমন ভুরি ভুরি অভিযোগ অরুণার। সেজুতি অবাক হয়ে শোনে। রুদ্র বলেছিল, সে প্রত্যেক মাসে মোটা অঙ্কের টাকা দেয় রফিককে। তবে এত অবহেলা কেন? মায়ের ধারে কাছে ঘিসতে পারে না বলে যে লোকটা কিছু জানে না। সেজুতি বেশ বুঝেছে ব্যাপারটা। ঠিক করলো অতি সত্বর রুদ্রর সাথে নিয়ে কথা বলবে। সেদিন দেখা করতে যেও পারেনি। বিকেল থেকেই তুমুল বৃষ্টি ছিল। পরের দিন পুরোটা সময় ছিল অ্যাসাইলমে। আজকেও তাই। রুদ্র ফোন করেছিল অবশ্য। সেজুতি জানিয়েছে একেবারে অফিসেই জানাবে সবটা। কারণ ওটাই সেফ প্লেস। এই দুদিন একটা দারুণ কাজ করেছে সেজুতি। সকাল সকাল অরুণার জন্য খাবার নিয়ে হাজির হয়েছে। নিজ হাতে রান্না করা খাবার সব। রাতে ইউটিউব দেখে শিখে সকালে অ্যাপ্লাই করেছে। রান্নার মধ্যে 1000 বার চেখে দেখেছে ভালো হয়েছে কিনা। সকালবেলা সেজুতিকে রান্না করতে দেখে মোনারার মাথা চক্কর দিল। এই মেয়ে তো গ্লাসে পানি ঢেলে খেতেও আলসেমি করে। জিজ্ঞেস করলে বলেছিল, লাঞ্চের জন্য নিচ্ছে। মোনারা একটু অবাক হলেন। এতদিন নিজেই ঠেলে ঠেলে লাঞ্চ দিতে চাইতেন। সেজুতি বহনের ভয় নিত না। আজ নিজে থেকে নিচ্ছে। তাও এই পরিমাণে খাবার তার মেয়ে একা খাবে। সাথে এত বড় টিফিন ক্যারিয়ার। মেয়েটার কি হলো হঠাৎ? রাক্ষস ভর করল না তো?
অরুণার জন্য সেজুতি প্রথম দিন এনেছিল শুটকি ভর্তার সাথে সর্ষে ইলিশ। অরুণার চেহারা খাবার দেখেই ঝলমল করে ওঠে। সবটা যেন গাপুস গুপুস করে খেলেন। সেজুতির চোখ মন জুড়িয়ে গেছিল। মনে হলো কষ্ট সার্থক হচ্ছে তার। অজান্তেই কার্নিশে জল ভিড়ল। একটা সময় নিজেই বলল, আমি খাইয়ে দে আন্টি। অরুণা প্রথমে অবাক চোখে তাকান, পর মুহূর্তে হেসে মাথা দোলান। এই তো, এইভাবে তাদের অসমানুপাতিক বয়সের একটা বন্ডিং শুরু হয়। সেজুতি অরুণার চুল আঁচড়ে দেয়, শাড়ি ঠিকঠাক করে দেয়, বিছানা গুছিয়ে দেয়, আবার ঘুমও পাড়ায়। অরুণা একবারও তাকে আঘাত করে না, ভুলেও না, বরং সেজুতিকে ভালো লাগছে তার নিকট। এত কিছুতেও সেজুতি মাস্ক খোলেনি অরুণার সম্মুখে। পাছে চিনে ফেলেন, যা বিচক্ষণ নারী। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। ঠিক তারপরের দিন রুদ্র হঠাৎই হাজির হলো এসাইলমে। সেজুতি তখন মন দিয়ে অরুণার পাকা চুলে বিনুনি বাঁধছে। রুদ্রর ভেতরটা জুড়িয়ে গেল নিমিষেই। চোখ যেন স্পর্শ পেল অনেক সাধনার কোনো বস্তুর। পাশেই রফিক দাঁড়িয়ে, একবার অরুণাকে দেখছেন একবার রুদ্রকে। সেজুতি অরুণার চুল বেঁধে ওনাকে শুইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে বলল, এখন ঘুমন একটু। অরুণা বাধ্যের মতো ঘাড় নেড়ে চোখ বুজলেন। রুদ্র প্রচণ্ড অবাক হলো। মা যেখানে আমায় দেখলে খেপে যান সেখানে ওনাকে আন্ডারস্কোর আন্ডারস্কোর। রুদ্র চিন্তাভাবনা ছাড়ল। রফিককে বলল, এই মেয়েটা। জি স্যার। এই মেয়ে এদিকে আসুন। রুদ্রর রাশভারী কণ্ঠ শুনে সেজুতি পেছনে তাকায়। অবাক হয়ে হাত ঘড়িতে চোখ বোলায়। রুদ্র এখন এখানে কি করছে? গতকাল রাতেও তো কথা হলো। বলেনি তো আসবে। সেজুতি গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, বাইরে আসুন। সেজুতি নিচু হয়ে বের হলো। একবার রফিকের দিক চেয়ে রুদ্রকে বলল, আপনি কে? পাশ থেকে রফিক উত্তর দিলেন, উনি পেশেন্টের ছেলে, রুদ্র রওশন চৌধুরী। সেজুতি ছোট করে বলল। রুদ্র গলা ছেড়ে বলল, আপনি তাহলে আমার মায়ের দেখাশোনা করতে চেয়েছেন? জি। রুদ্র স্বর খানিক গম্ভীর করার চেষ্টা করল। কি ব্যাপার, হচ্ছে না কেন? এই মেয়ে আজকাল কি জাদু করলো কে জানে। অভিনয় করেও গরম কথা বলতে পারে না। অনেক চেষ্টা করে বলল, লিসেন, আমি আমার মায়ের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। রফিক বললেন, আপনি অনেক জোরাজোরি করেছেন এখানে থাকতে, এটা কি সত্যি? সেজুতি কিছু বলতে নিলে রফিক কেড়ে নিলেন কথা। না স্যার, জোরাজোরি করেনি, এমনি বলেছে শুধু। রুদ্র সেজুতির দুজনেই ভ্রুকুচকে তাকালো। এই লোক কথা পাল্টালো কেন? দুজনের দৃষ্টিতে রফিক মুইয়ে গেলেন কিঞ্চিত। সেজুতিকে দুদিনে যা চিনলেন এই মেয়ে মুখের ওপর জবাব দিতে পটু। বেফাস কিছু বললে সে ফাঁসবে। রুদ্র আবার সেজুতির দিক ফিরল। আপনি যেহেতু আমার মায়ের দায়িত্ব নিচ্ছেন সেহেতু নিন। মা যেহেতু আপনাকে আঘাত করেনি অবধি, আই থিঙ্ক উনি আপনার সাথে কমফোর্টেবল। খেয়াল রাখবেন আমার মায়ের যাতে কোনো রকম অসুবিধে না হয়। এই দায়িত্ব কিন্তু আপনারা এখন। বাই এনি চান্স যদি হেরফের হয় আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। বুঝতে পেরেছেন? সেজুতি হাসি চেপে রেখে বলল, জি। আর হ্যাঁ, আপনার সেবায় আমার মা যদি সুস্থ হয়, তবে আপনি যা চাইবেন তাই দেয়া হবে। এ নিয়ে ভাববেন না। চলুন মিস্টার রফিক। রুদ্র হাঁটা দিলে রফিকও পিছু পিছু এগোলেন। ওদের অবয়ব অদৃশ্য হতেই সেজুতি হেসে উঠল নিঃশব্দে। কি অভিনয় এই লোকের! বাবারে বাবা! দেখতে দেখতে আজ সেজুতির অফিস যাওয়ার দিন। সেজুতি গতরাতে কাগজে একটা নতুন সময় সূচি লিখেছে। ভোর 6টায় উঠে রান্না করে প্রথমে এসাইলম যাবে। তারপর অফিসের সময় হলে অফিসে। অফিস শেষ করে আবার অরুণার কাছে যাবে। ওনার সাথে গল্প করলে সময় কিভাবে কাটে টেরই পায় না। ছুটির 3 ঘন্টা ওখানে কাটিয়ে তারপর বাড়ি ফিরবে। রেডি হয়ে কাঁধ ব্যাগে আইডি কার্ড, এপ্রন সব ভরল সেজুতি। খুব ভোরে উঠেই রান্নাবান্নার পাট চুকিয়েছে। আজ নিয়েছে খিচুড়ির সাথে খাসির মাংস। অরুণা বলেছেন এগুলো নাকি তার ভীষণ পছন্দ। অরুণার সাথে দেখা করে অফিসের জন্য বের হলো সেজুতি। অত সকালে রফিক লোকটা থাকে না ওখানে। তবুও এসাইলম থেকে বেশ অনেকটা দূরে স্ক্রুটার দাঁড় করায়ও, তাও উল্টো পথে। রফিক যেদিক দিয়ে আসেন সেদিকে না। এদিকটার পালা চুকিয়ে সেজুতি অফিসে হাজির হলো। 10টা বাজতে কয়েক মিনিট বাকি। অফিসের মূল কাচের দরজা ঠেলে মাত্র ঢুকল, অমনি কেউ একজন হুড়মুড়িয়ে গায়ের ওপর এসে পড়ল সেজুতির। অকস্মাৎ তাল সামলাতে না পেরে লোকটা সমেত ধপাস করে ফ্লোরে পড়ল। সিনেম্যাটিক দৃশ্য দেখে অফিসের সবাই হো হো করে হেসে ফেলল। রুদ্র তখনই ঢুকেছে কেবল। মেঝেতে সেজুতির ওপর এভাবে একটা ছেলেকে দেখে থমকে দাঁড়ালো।
পায়ের রক্ত উঠে এলো মাথায়। কাউকে তোয়াক্কা না করেই লোকটার গলার পেছনে থেকে খপ করে ধরে দাঁড় করালো। চোখের কোটরে যেন রক্ত টগবগ করছে। আজ একটা তুলকালাম এখানেই বাঁধাবে। এত বড় দুঃসাহস! সেজুতির গায়ের ওপর পড়া। স্যার, সরি। অনিল ব্যস্ত, ভয়ার্ত কণ্ঠে আওড়ে ওঠে দুবার। হঠাৎ আক্রমণে ভড়কে গেছিল। সাথীর রুদ্রর রক্তলাল মুখটা যেন খাবড়ে দিল দ্বিগুণ। অনিল শুকনো ঢোক গিলল পরপর। ইচ্ছে করে সেজুতির গায়ে পড়েনি। কজন কলিগ মিলে ফাজলামো করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ একজন ধাক্কা দিল আর তখনই সেজুতি সামনে এসে পড়ে। ফলাফল, ওকে সহ মেঝেতে। সেজুতি যত্রতত্র উঠে দাঁড়ালো। গায়ের ওড়না ঠিকঠাক করে আশেপাশে তাকালো। লজ্জায় নুয়ে গেছে সে। সকলের সামনে একটা ছেলে এইভাবে গায়ের ওপর পড়লে কোন মেয়ে না লজ্জা পাবে। তার ওপর রুদ্রকে দেখে বাকির ষলকলা পূর্ণ হলো এর। রুদ্রকে দেখে হাসিতে লুটিয়ে পড়া প্রত্যেকে তটস্থ হয়ে বসে গিয়েছে আসনে। রুদ্র চোখ বুজে শ্বাস ফেলল। এখনও অনিলের কলার হাতের মুঠোয়। অনিল ভয় সমেত নিজেই বলল, স্যার, আমি একদম খেয়াল করিনি। হঠাৎ পা পিছলে পড়ে যাওয়ায় আন্ডারস্কোর। অফিসের ফ্লোরে নিশ্চয়ই তেল মালিশ করা হয় না মিস্টার অনিল রেহমান। এতগুলো লোক রেখে একটা মেয়ের গায়ের ওপর পড়ে যাওয়া কি নেহাতি কোইন্সিডেন্স? রুদ্রর ভীষণ ঠান্ডা স্বর। অনিল মাথা নামিয়ে নিল। সেজুতি চুপ করে দাঁড়িয়ে। অনিল এভাবে গায়ে এসে পড়ায় প্রচণ্ড বাজে অনুভব হচ্ছে। দৃশ্যটা মনে পড়লেও অস্বস্তিতে গাঢ় হয়ে আসছে শরীর। রুদ্র কলার ছেড়ে দিল। আশেপাশের উৎসুক চোখগুলোর দিক ফিরলেই সবাই তৎপর হয়ে ঘুরে গেল। যেন কিছুই দেখছে না তারা। রুদ্র তপ্ত চোখে একবার সেজুতিকে দেখল। ওই তো পাশেই গুটিসুটি মেরে দাঁড়িয়ে। রুদ্র অনিলের কুচকানো কলারটা টেনে দিতে দিতে শান্ত অথচ কড়া কণ্ঠে বলল, পরের বার খেয়াল করবেন মিস্টার অনিল। আজ যেটা হলো সেটার রিপিট যেন না হয়। ওকে। অনিল মাথা দুলিয়ে বলল, ওকে স্যার। আপনি আমার সাথে আসুন মিস সেজুতি। গম্ভীর আওয়াজে সম্বিত ফিরল সেজুতির। রুদ্র পা বাড়িয়েছে ততক্ষণে। কেবিনের সামনে দাঁড়িয়ে ছিল লুবনা। রুদ্রকে দেখে এক সাইড হয়ে দাঁড়ালো। রুদ্র একবারও তাকালো না ওর দিকে। হনহন পায়ে ঢুকে গেল কেবিনে। সেজুতি পিছু পিছু দ্রুত বেগে ছুটল। লুবনা কটমটে চেহারায় দুজনকে দেখে ফিরে এলো নিজের কেবিনে। সেজুতি হুটোপুটি করে ঢুকল। দরজা চাপিয়ে ভেতরে চেয়ে রুদ্রকে পেল না। চোখটা হালকা ঘোরালে দেখল সে জানলার কাঁচ খুলে দাঁড়িয়ে। হাতে সিগারেট। জ্বলছে নিভছে মাথার অংশ। এসি বন্ধ। বাতাসের ঝাপটায় সিগারেটের ধোঁয়াটা ভেতর দিকে ধেয়ে আসছে। সেজুতি কেসে উঠল খুক খুক করে। রুদ্র পেছনে ঘুরল। সেজুতি কাশিতে মেতে যখন, রুদ্র এগিয়ে এসে সামনে দাঁড়ালো ওর। সেজুতি তাকাতেও পারেনি এর আগেই ফু দিয়ে সিগারেটের সমস্ত ধোঁয়াটুকুন ছেড়ে দিল ওর মুখের ওপর। সেজুতির অবস্থা দফারফা মুহূর্তেই। কাশিতে ফেটে পড়ল তৎক্ষণাৎ। গোল গোল চোখের রুদ্রর দিক তাকালো। হতভম্ব সে। রুদ্র অভিব্যক্তি শূন্য। চিকন চাউনি নিবন্ধু সেজুতির মুখের ওপর। সেকেন্ড খানেক গেলে রুদ্র নিজেই টেবিল থেকে পানির গ্লাস তুলে সেজুতির হাতে দিল। সেজুতি বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে নিতে ঢকঢক করে খেল। নিজেকে সামলে প্রশ্ন ছুড়ল, এটা আবার কেমন আচরণ? রুদ্র অবুঝের মতন শুধালো, কোনটা? সেজুতি মৃদু চেতে বলল, কোনটা মানে? এইভাবে কেউ কারো মুখের ওপর ধোঁয়া ছাড়ে? এমনিতেই আমি সিগারেটের গন্ধে নিঃশ্বাস নিতে পারি না। রুদ্র আধপোড়া সিগারেটের শেষ টান বসালো। এরপর ফেলে দিল স্ট্রেতে। বুকের সাথে দুহাত ভাঁজ করে বলল, কারো গায়ের সাথে হুমড়ি খেয়ে পড়াটা কেমন আচরণ? সেজুতি চোখ পিটপিট করল। রুদ্র বলল, মিস্টার অনিল নাহ ভুলবশত আপনার গায়ে এসে পড়েছে, কিন্তু আপনার চোখ ছিল কোথায়? আমি তো আন্ডারস্কোর। আপনি তো আকাশে চেয়ে হাঁটেন। হাঁটুন। কোনো সমস্যা নেই। ওভাবে হাঁটলে তো আমার গায়েও পড়ার কথা ছিল। তাহলে পড়লেন না কেন? অনিলের গায়ে কেন পড়তে হলো? হয়। সেজুতি নিষ্পাপ কণ্ঠে বলল, আমি ওনার গায়ে পড়িনি। উনিই তো পড়লেন। কেন পড়বে? সেজুতি ভ্রু কুঁচকালো। উনি তো বললেন খেয়াল করেননি। সেই বেখেয়ালি মানুষটি আপনি কেন সেজুতি? অন্য কেউ হতে পারেনি। সেজুতি মিনমিন করে বলল, সেটা আমি কি করে বলবো? তৎক্ষণাৎ দুবাহুতে উষ্ণ হাতের স্পর্শ পেল সেজুতি। রুদ্র চেপে ধরেছে তাকে। নিজের থেকে সচেতন দূরত্বে টেনে এনে চোখে চোখ রেখে স্পষ্ট বলল, এবার থেকে প্রত্যেকটা কদম দেখে শুনে ফেলবেন। যেন আশেপাশে কারোর শরীরে আপনার নখের একটা স্পর্শও না লাগে। আপনার অতটুকু স্পর্শ অন্য কেউ পেলে কারোর ভেতরটা জ্বলে ওঠে সেজুতি। ভীষণভাবে জ্বলে ওঠে।
পোড়া গন্ধে তলিয়ে যায় সবটা। সেজুতি খোরের রাজ্যে পা বাড়ালো। রুদ্রর সম্মোহনী ধূসর দৃষ্টিতে হারিয়ে ফেলল নিজেকে। অস্পষ্ট আওয়াজে বলল, কার হয়? রুদ্র আরেকটু টেনে নিল ওকে। হাতের বাঁধন দৃঢ় হলো। প্রশস্ত বুকে মিশে এলো সেজুতি। আপনি জানেন না। সেজুতি রোবটের মতন ঠোঁট নেড়ে বলল, আপনার থেকে শুনতে চাই। রুদ্র ডান ভ্রু চালো। সূক্ষ্ম বাঁকা হাসি দখল করল ঠোঁট নয়। হা করে কিছু বলবে হঠাৎ কেবিনের দরজায় টোকা পড়ার শব্দ এলো। রুদ্র হাত শিথিল করতেই সেজুতি সরে দাঁড়ালো চটপট। রুদ্র জোরালো শ্বাস ফেলে কপাল চুলকালো। বিড়বিড় করল, আসার আর সময় পেল না। স্বর উঁচু করে বলল, কাম ইন। রুদ্র চেয়ারে গিয়ে বসল। ল্যাপটপ চালু করে চোখ দিল স্ক্রিনে। হিলের গটগট শব্দ তুলে ভেতরে এলো লুবনা। সেজুতি ওকে দেখেই অস্বস্তিতে কুকড়ে যায়। এই মেয়ে শেষবার তাকে যা সব শোনালো, জীবনে ভুলবে না ওসব। রুদ্রকে উদ্দেশ্য করে মিহি কণ্ঠে বলল, কফি বানাবো? জবাব এলোর সাথে সাথে। হ্যাঁ। সেজুতি মাথা দুলিয়ে এগোলো। লুবনা তীক্ষ্ণ চোখে প্রতিটি কদম দেখল ওর। কিছু বলবেন লুবনা? খুব। জি স্যার। বলুন। লুবনা লিপস্টিকে আবৃত ঠোঁট চেটে নিল জিভ দিয়ে। বলল, স্যার, আমাদের এ মাসে একটা ফরেন ডিল ফাইনাল করার ছিল। আপনি গতকাল বলেছিলেন ওনাদের সাথে কথা বলতে। বলেছেন? জি। রুদ্র চেয়ার ইশারা করে বলল, বসুন। থ্যাংক ইউ স্যার। লুবনা আর চোখে একবার সেজুতিকে দেখে চেয়ার টেনে বসল। স্যার, আমি কথা বলেছি মাত্র। ওনারা এ সপ্তাহে একটা কনফারেন্স চাচ্ছেন, সাথে আজ স্ট্রং প্রেজেন্টেশন। তাই আমাদের দুজনের যত দ্রুত সেখানে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সেজুতির ব্যস্ত হাত থেমে এলো এ পর্যায়ে। কোথায় যাওয়ার কথা বলছেন ওনারা? লুবনা রুদ্রকে জিজ্ঞেস করল। আমি কি ফ্লাইটের টিকিট বুকিং করব স্যার? জি। লে করে লাভ নেই। করে ফেলুন। অভ্রর বিয়ের চক্করে অলমোস্ট উই আর লেট। ইয়েস স্যার। আমিও সেটাই বলছিলাম। তাহলে স্যার, আজকেই দুটো টিকিট কনফার্ম করছি আমাদের জন্য। রুদ্র ছোট করে বলল, খুব। সাথে হোটেলের রুমগুলোও আগেভাগে বুক করবেন। যাওয়ার পর কোনো ঝামেলা চাই না আমি। সেজুতির মুখটা ঝুপ করে কালো অন্ধকারে রেখে গেল। রুদ্র আর লুবনা একসাথে কোথাও যাবে কিছুতেই মেনে নিতে পারল না। ফ্লাইটের পাশাপাশি সিটে বসবে, হোটেলে থাকবে, এসব ভেবে যেন ভেতরটা নড়ে উঠল। বেখেয়ালে কফি মগে ঢালতে গিয়ে পড়ে গেল হাতে। উষ্ণ তাপে আর্তনাদ করে উঠল সেজুতি। আহ! দুজনের কথোপকথন থেমে গেল তাৎক্ষণিক। রুদ্র দাঁড়িয়ে পড়ল বসা থেকে। কি হলো? সেজুতি হাতের অপর ডলতে ডলতে তাকালো। আস্তে করে বলল, কিছু না। রুদ্র থেমে থাকার পাত্র নয়। দ্রুত পায়ে এগিয়ে এলো ওর দিকে। হাতটা মুঠোয় নিয়ে অধৈর্য কণ্ঠে বলল, কফি পড়েছে হাতে। ব্যথা করছে। লাল হয়ে গেল তো। কি যে করেন আপনি, দেখে কাজ করবেন না। সেজুতি উত্তর দিল না। ঠোঁট উল্টে আছে অযথা অভিমানে। হ্যাঁ, অযথাই তো। এই অভিমানের না আছে দাম, না আছে যুক্তি। মিস লুবনা। লুবনার চোখে বিস্ফোরণ। সেজুতির প্রতি রুদ্রর অমন উদ্গ্রীবতা বিন্দুমাত্র পছন্দ হয়নি তার। রুদ্র উঠলে সেও উঠে পড়ে তখন। বিহ্বল হয়ে চেয়ে দেখছিল রুদ্রর উতলা মনোভাব। মিস লুবনা, আপনাকে ডাকছি আমি। রুদ্রর গুমট স্বরে লুবনার সম্বিত ফিরল। হ্যাঁ স্যার। ড্রয়ারে বার্নের মলম আছে দিন। লুবনার চোখ বেরিয়ে আসে। রুদ্র কি এখন এই মেয়ের হাতে মলম ঘষবে নাকি? আশ্চর্য! এক কথা দেখছি আপনাকে দুবার বলতে হচ্ছে। লুবনা থমথমে মুখে বলল, দিচ্ছি। মলম এগিয়ে দিতেই রুদ্র তাড়াহুড়ায় নিল। সেজুতি ব্যতিব্যস্ত হয়ে বলল, এতটা সিরিয়াস কিছু হয়নি। সামান্য একটু আন্ডারস্কোর। চুপ করুন আপনি। রুদ্রর ধমকে সেজুতি থেমে যায়। রুদ্র তর্জনীতে মলম নিয়ে সেজুতির কবজিতে ছোঁয়ানো মাত্র সেজুতি চোখ বুজে ফেলল। অল্প ক্ষত হলেও জ্বলছে জায়গাটা। রুদ্র বুঝল সেজুতির ব্যথা লাগছে। না বলতেও চোখে ফু দিল সেখানে। হাতের মুঠোয় সেজুতির কোমল হাত। অন্য হাতের নরম স্পর্শে রুদ্রর মলম লাগানো। তার ওপর আবার ফু দিচ্ছে। সেজুতির এই সামান্য ব্যথা দৌড়ে পালালো। মনের মধ্যে ভর করল ভালো লাগা, শুধুই ভালো লাগা। প্রেম অনুভূতি উত্থলে এলো। রুদ্র মৃদু কণ্ঠে শুধালো, জ্বলছে? উহু। লুবনা দাঁত পিষে ধরে মুখ ঘোরালো অন্যদিক। গায়ের প্রতিটি শরীরে ক্রোধ ছুটছে। সহ্য হচ্ছে না এসব। ইচ্ছে করছে বাকি সবটুকু কফি সেজুতির শরীরে ঢেলে দিয়ে পুড়িয়ে ফেলতে ওর শরীরটা। রুদ্র সেজুতির হাতে মলম লাগাতে লাগাতেই বলল, আপনি ফ্লাইটের টিকিট বুকিং দিন লুবনা। আজই। ওকে স্যার। লুবনা যেতে নিলে রুদ্র ডাকল, শুনুন। ইয়েস স্যার।
3টে টিকিট কাটবেন। সেজুতি, রুবনা বিস্ময় নিয়ে একযোগে তাকালো ওর মুখের দিকে। দুজনের মনে একই প্রশ্ন, 3টে কেন? তবে কি সেজুতিও যাচ্ছে? প্রশ্নটা করার সাহস নেই লুবনার। অ্যাসিস্ট্যান্ট হয়ে সেই অধিকার বোধও নেই। চুপচাপ মাথা হেলিয়ে প্রস্থান নিল। লুবনা ত্রস্ত হস্তে নিজ কেবিনের দরজা খুলল। ফুসফুস করছে বিষাক্ত সর্পের ন্যায়। এইসব আদিক্ষেতার মানে কি? এর আগেও তো বহুবার রুদ্রর সাথে এদিক সেদিকে গিয়েছে। কখনো তোর সাথে অন্য কেউ যায়নি। তবে আজ কেন রুদ্র ওই মেয়েটাকে নেবে? তবে কি আমার ধারণায় ঠিক? এই মেয়ের সঙ্গে আড়ালে প্রণয় চলছে রুদ্রর। হ্যাঁ, হতেই পারে। রুদ্রর এমন উদ্বিগ্নতা এটাই প্রমাণ করছে। সামান্য একটু কফি পোড়ায় কি রংটাই না দেখালো। যেন মহাভারত অশুদ্ধ হয়েছে। ব্যথা ওই মেয়ের নয়, ওনার লেগেছে। লুবনা পায়চারি শুরু করল। হাতের সাথে হাত বাড়ি দিয়ে ভাবল, না, ওই মেয়ের সাথে রুদ্রর কিছু চলতে পারে না। আমি গত 2 বছর ধরে চাইছি ওনাকে। নিজের করে চাই। ওই মেয়ে মাঝখানে এসে কেড়ে নেবে ওনাকে। আর আমি মেনে নেব। ওইরকম একটা চিপ মিডল ক্লাস মেয়ের কাছে হেরে যাব। কোন দিক থেকে আমি কম সেজুতির? রূপে, গুণে, শিক্ষায় আমি সব দিক থেকে সেরা। আমি এরকম একটা মেয়ের কাছে হার মানব না। কিছুতেই না। অতি শীঘ্রই একটা পদক্ষেপ নিতে হবে আমায়। খুব তাড়াতাড়ি। আপনার কফি বানানোর প্রয়োজন নেই। আপনি বসুন। যান। রুদ্র সোফা ইশারা করল। সেজুতি ঠায় দাঁড়িয়ে। তার মাথায় ঘুরছে 3টে টিকিটের কথা। রুদ্র সাড়া না পেয়ে স্বর উঁচু করল খানিক। কিছু বলেছি আপনাকে? সেজুতি নড়ে ওঠে। খুব। রুদ্র কপাল কচকায়। কান খাটো আপনার। বসুন, যান। সেজুতি কথা শুনল না। উল্টে চট করে প্রশ্ন ছুড়ল, 3টে টিকিট কেন কাটবেন? রুদ্র বুঝতে না পেরে বলল, বুঝিনি। সেজুতি চোখ নামালো, হাত কচলাতে কচলাতে বলল, না মানে? বললেন না 3টা ফ্লাইটের টিকিটের কথা? আপনি আর রুবনা ম্যাম মিলে তো দুজন। তাহলে বাকি একজন? রুদ্র চোখমুখ কুঁচকে চাইল। কিছু সময় চেয়ে থাকলো। পরক্ষণে পকেট দুহাত গুজে বলল, কথা কম। যান, গিয়ে বসুন। অনেক অনেক দিন পর রুদ্র আচরণের শিকার হলো সেজুতি। মন খারাপ আরো তরতর করে বাড়ল। রুদ্র একটা মেয়ের সাথে কোথাও যাবে, কিছুতেই মানা যাচ্ছে না। আকাশ ভেঙে কান্না পাচ্ছে। আবারও একইরকম অহেতুক অযথা কান্না। বাকি একজন কিসে? এটা না জানা অবধি শান্তি মিলবে না। সেজুতি তিতিবিরক্ত হয়ে সোফায় গিয়ে বসল। নিজের প্রতি বিরক্ত হলো মনে মনে। উফ সেজুতি, প্রেমে পড়ে মাথা গেছে তোর। কেন এরকম বাচ্চামো করছিস? ওনার কাজ উনি যাবেন না, তাতে তোর কি? কিন্তু মস্তিষ্কের উক্তি মন মানলে তো। সে রুদ্রর পাশে লুবনাকে কল্পনা করতে রাজি নয়। লুবনা কেন? কোনো মেয়েকেই কল্পনা করতে রাজি না। তার ওপর আবার লুবনার রুদ্রর প্রতি ছুকছুকানি আছে। চোখ এড়ায়নি সেজুতির। অজান্তে যখন রুদ্রকে মন দিয়ে বসল তখন তার প্রতি কি করে অন্যের চোখাদৃষ্টি মেনে নেবে? পারবে কোনো মেয়ে? জীবনে প্রথম কারো প্রতি এমন প্রখর অনুভূতির জন্ম যেখানে সেখানে তো প্রশ্নই আসে না। একদমই না। ভাবনায় কুল হারানোর সেজুতি খেয়ালই করেনি রুদ্র কখন এসে পাশে বসেছে। যখন রুদ্র বৃদ্ধাঙ্গুল দিয়ে তার নাকের ডগার ঘামটুকু মুছে দিল, চমকে তাকালো সেজুতি। কেঁপে উঠল এক প্রকার। বিস্ময়ের শেষ ধাপে প্রাণ হারালো। বড় বড় চোখ বরফের ন্যায় জমে এলো। রুদ্র সংকোচহীন। সেজুতির এত বিস্ময়ে পাত্তাই পেল না তার নিরুদ্বেগ ভঙ্গিমার কাছে। সেজুতি ফিরলে ভালো করে খামটুকু মোছালো উল্টে। যেন কত সহজ এই কাজ। রিমোট নিয়ে এসি অন করলো পরপর। সেজুতি ব্যাকল হয়ে চেয়ে আছে। বলদ বনে গেছে। রুদ্র সেজুতির গালে হাত রেখে বলল, আপনি কি লুবনাকে নিয়ে ভাবছেন? উনি বোধহয় আপনাকে পছন্দ করেন। সেজুতি আনমনেই বলে ফেলল কথাটা। হুঁশ ফিরলে চোখ সরিয়ে এলোমেলো দৃষ্টি ফেলল মেঝেতে। কথাটা বলা কি ঠিক হলো? লুবনার অনুভূতি হয়তো মিথ্যে নয়। শুধু শুধু ছোট হবেন উনি। সেজুতি আর চোখে তাকালো রুদ্রর ভাবমূর্তি বুঝতে। অথচ রুদ্র হাসল। ক্ষীণ, পরিষ্কার হাসি। সোফায় হাত প্রসারিত করে হেলান দিল। একটা হাত সেজুতির পিঠ অতিক্রম করে চলে যায়। রুদ্র অন্য হাতে চুল ওপরে ঠেলে বলল, আমি জানি। লুবনা লাইকস মি, অ্যান্ড সেটা অফিস অ্যাটেন্ডের দিন থেকে। সেজুতির মুখা হয়ে এলো। আপনি জানতেন? রুদ্র দৃঢ় কণ্ঠে বলল, অবভিয়াসলি। কারো চোখের ভাষা পড়ার ক্ষমতা ন্যূনতম হলেও রপ্ত আছে আমার। কোন মেয়ে আমার দিকে কিভাবে তাকাচ্ছে সেসব দেখলেই বুঝতে পারি। বুঝতে পারি আমার জন্য তার মনে ঠিক কি চলছে। সেজুতির চোয়াল চুলে পড়ল এক হাত। তড়িৎ গতিতে চোখ সরল। হাঁসফাঁস করে ভাবল, ইয়া আল্লাহ,
আমি যে ওনার দিকে অমন বেহা এবলার মতো তাকিয়ে থাকি, উনি কি বুঝে ফেললেন কিছু? অনিলের মাথায় হাত। তার এইটুকু ডেস্ক ভর্তি ফাইলপত্রে এদিক সেদিকে সামান্য নড়বার জায়গাটুকুন নেই। বশির নিজ দায়িত্বে মাথায় করে বয়ে এনেছেন এসব। বলেছেন সব ফাইল স্বয়ং রুদ্র প্রদত্ত। ত্রুটি ধরার বিন্দুমাত্র জায়গা যেন না থাকে। অনিলের মন চাইছে ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদতে। এমনিতেও তার মন খারাপ ছিল। পোহা চাকরি ছেড়ে দিয়েছে। দিন দিন ওর বাবার অসুস্থতা বাড়ছিল। তাই আর কাজ করবে না। এখন আবার এতগুলো ফাইল ঘাটা। অফিসের প্যারা মানেই কি শুধু ফাইল? অন্য কাজ দেয়া যেত না? কম্পিউটারে কোনো কাজ দিলেই হতো, এক চুটকিতে শেষ করত সব। এখন এতে কত সময় লাগবে কে জানে। সেজুতি দীর্ঘশ্বাস ফেলল অনিলের অসহায় মুখ দেখে। চোখ ফেরালো মনিটরের ওপর। অনিলকে এই গাদা গাদা কাজ দেয়া যে রুদ্রর ইচ্ছাকৃত, ভালোই বুঝেছে সেজুতি। রেহাই তাকেও দেয়া হয়নি। একটা মস্ত বড় কাজ তার ঘাড়েও ফেলা হয়েছে। লুবনা প্রেজেন্টেশন দেবে, তার শিরোনাম রেডি করার দায়িত্ব সেজুতির। এটা সাজাতে গিয়েই রীতিমতো হিমশিম খাচ্ছে। এসব আগে কখনো করেছে নাকি? অত বড় ডিলের প্রেজেন্টেশন, আর তা নাকি সাজাবে ও? ভাবতে গেলেই তো গায়ে জ্বর চলে আসছে। কতবার যে ডু মেরেছে গুগলে হিসেব নেই। শেষমেশ অনিলের মতো সেও মাথায় হাত দিয়ে ঠেস দিল টেবিলে। ওই যে, একে অন্যের গায়ের ওপর পড়েছে, এসব তারই শাস্তি। রুদ্রর চোখে জেলাসির যে আগুন দেখেছে তাতে দাউ দাউ করে জ্বালাচ্ছে তাদের। সেজুতি মনে মনে পণ করল, এ জীবনে আর কোনো ছেলের সাথে ধাক্কা খাবে না। রুদ্রর সামনে তো একেবারেই না। তারপর রুদ্রকে উদ্দেশ্য করে বিড়বিড় করল, জাদ্রেল ড্যাশ 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 ড্যাশ। বিকেলের দিকে চমকে দেয়া একটা খবর পেল সেজুতি। সাথে চমকালো লুবনা নিজেও। ফ্লাইটের টিকিট বুকিং দেয়া শেষ। কিছুক্ষণ আগেই করেছে লুবনা। মন মেজাজ এমনিতেই তেতে ছিল লুবনার। ভেবেছিল রুদ্র আর সে যাবে, খানিকটা সুন্দর সময় কাটাবে। যখনই রুদ্র জানালো টিকিট দুটোর জায়গায় তিনটা হবে, লুবনা ভীষণ রেগে যায় মনে মনে। ভাবলোর সাথে সেজুতিও যাচ্ছে। অথচ একটু আগেই রুদ্র ডেকে পাঠালো। সেজুতি বরাবরের মতো ক্যাবনে উপস্থিত। সাথে ব্যস্ত ছিল কাজে। রুদ্র তখন গমগমে কণ্ঠে জানালো, নিউ ইয়র্কের ডিল সাইনিং এর কাজে লুবনা যাচ্ছে ঠিকই। শুধু বাকি দুটো টিকিটের হয়ে যাচ্ছে অভ্র আর আরিশা। এটা শুনেই লুবনার মাথা চক্কর দিল। এভাবে রুদ্রকে সেজুতির কাছে ফেলে যাওয়ায় বিন্দুমাত্র আগ্রহ পেল না। চোখের সামনে দেখতে পেল নিষ্ঠুর ভূমিতব্য। আর তার রুদ্র, সেজুতির এক হওয়া। সেজুতির জন্য সুবিধে। সে তো ধরেই নিয়েছিল বাকিজন সে নিজে। কত কি ভাবলোর সাথে সাথে। কি করে যাবে, কিভাবে যাবে, বাড়ির কেউ রাজি হবে, এসব ভেবেই কুল পাচ্ছিল না। সাথে অরুণার দায়িত্ব কাঁধে। এই মুহূর্তে যাওয়া যায় নাকি? কিন্তু তার ভাবনার জল খোলা হলো রুদ্রর ওই একটা কথায়। মনে মনে নিজেকে গোটা দুয়েক চড় থাপ্পড় মারল সেজুতি। কটমটে কণ্ঠে শাসালো, ভাব, আরো বেশি বেশি ভাব। বলদি, মাথামোটা কোথাকার। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রুদ্র অতিষ্ঠ সন্ধ্যার জ্বালায়। গত দিন থেকে লাগাতার বিভিন্ন নম্বর থেকে কল দিচ্ছে এই মেয়ে। একটা ব্লক করলে আরেকটা দিয়ে ফোন করে। এত সিম কার্ড কই পায় একটা মেয়ে মানুষ? নেহাত অভ্রর শ্বশুর বাড়ির লোক বলে কিছু বলতেও পারে না। ভদ্র ভাষায় যতটুকু পারে অপমান করে। অথচ মেয়ের তাতে ভ্রুক্ষেপহীন। গায়ে কি গন্ডারের চামড়া। এই মেয়ের কারণে মেজাজ যখন তখন তপ্ত হচ্ছে। এই তো আজকে অফিসে সেজুতির সাথে মন খুলে একটু কথা বলতে ধরল, অমনি সন্ধ্যার একের পর এক কল আসা শুরু। কতবার কেটে কেটে ব্লক করেছে, থামার নাম নেই। সেজুতির সামনে রিসিভ করে কিছু বলতে পারছিল না বলে এক পর্যায়ে ওকে ফেরত পাঠালো ডেস্কে। তারপর দু চারটে করা কথা বলে ফোন কাটল। ভাবল ঝামেলা মিটবে, অথচ হলো উল্টো। পরপর কতগুলো রচনা আকারের মেসেজে ইনবক্স ভরে উঠল। এক দাদা, আই লাভ ইউ, আর চুমু ইমোজি পাঠিয়েছে। মাত্রাতিরিক্ত ভড়কেছে রুদ্র এতে। অগ্নিরূপে টকটকে লাল হয়ে গেছিল চেহারাটা। একবার সন্ধ্যার সামনে থাকলে হতো। নীলজ মেয়ের গালে কষিয়ে থাপ্পড় মারত দুটো। বেয়াদব মেয়ে কোথাকারে। রুদ্র খেতে খেতেও বিড়বিড় করল কথাটা। সারাদিন মেজাজ এতই খারাপ ছিল, সেজুতির সাথে ভালো করে কথা হয়নি। শুধুমাত্র যতটুকু বলার বা শোনার, সেটুকুই হয়েছে। এর বাইরে একটা কোথাও হলো না। কতবার ভাবল ফোন করবে, কিন্তু ফোন করার কারণ কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। যদি সেজুতি জিজ্ঞেস করে বসে, কেন ফোন করেছেন, কি বলবে? এমনি হয় এরকম। তাই আর করা হয় না ফোন। দমে যায় রুদ্র।
রওশন ভিলা আপাতত শুনশান। আনিস তার পরিবার সহ চট্টগ্রামে ফিরলেন গতকাল। 2-4টে সার্ভেন্ট ছাড়া বাড়িতে রুদ্র একাই। এই প্রথম অভ্রকে ছাড়া থাকছে এতদিন। 3 দিন তো অনেক দিনই হয়। একদম ভালো লাগছে না। বাড়ি থাকলে সারাক্ষণ পায়ে পায়ে ঘুরে বেড়ায় ছেলেটা। ভাই এটা লাগবে, ওটা লাগবে বলে মাথা খারাপ করে দেয়। অথচ এখন নেই, একটুও মন টিকছে না রুদ্রর। পারলে ওই বাড়ির সেও চলে যায়। এই খালি বাড়িটা যেন গিলে খেতে আসছে। রুদ্রর সুপের বাটিতে চামচ নেড়ে নেড়ে রেখে দিল। মুখ অব্দি আর তুলল না। মামা, মামনি, অন্তু, আসিফ সবার কথা মনে পড়ছে। গত পরশুও কি জমজমাট ছিল বাড়ি। আর আজকেই নিরিবিলি। ভালো লাগে এসব। টেবিলের ওপর রাখা ছিল ফোন। একরকম হাতের কাছে। রিংটনের শব্দে রুদ্র বর্গীয় শব্দ করল। সবার প্রথমে মাথায় এসেছে সন্ধ্যার কথা। ভাবল আবার অন্য নম্বর থেকে কল দিল কিনা। চোখ মুখ কুচকে স্ক্রিনে চেয়ে দেখল অভ্রর নম্বর। বিরক্তিটা উবে গেল রুদ্রর। যত্র রিসিভ করল। অভ্র কিছু বলার আগে প্রশ্ন ছুড়ল, কবে ফিরছিস? অভ্র একটু থমকালো যেন। মিস করছিলে নাকি? রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, মিস করব কেন? অফিসের অনেক কাজ পেন্ডিং আছে, তাই। অভ্র হাসি চেপে বলল, ও আচ্ছা। রুদ্র আগের মতোই বলল, তাহলে কাল ফিরে আয়। আচ্ছা ভাই, কালই আসবো। গুড। খেয়েছিস রাতে? দুই ভাইয়ের কথোপকথন চলল বেশ অনেকক্ষণ। ফোনের লাইন কেটে রুদ্র উঠে রুমে এলো। জানলার পাশে দাঁড়িয়ে হিসেব কষল জীবনের। যদি পারত ভবিষ্যৎটা জেনে নিতে, মা কি ফিরবে কাছে। জেনে যেত তাহলে কিভাবে সে যদি সম্পূর্ণ নিজের হবে তাও জানত। এভাবে প্রত্যেকটা সেকেন্ড অপেক্ষার প্রহর গুনতে হতো না। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। অভ্র আরিশা কাল ফিরবে। কিন্তু আরিশা বেঁকে বসেছে। তার এক কথা, শ্বশুর বাড়ি গেলে সে জ্যোতিকে সাথে নিয়ে যাবে। বিয়ের দিন সে জ্যোতি যায়নি, তাই এখন ও বাড়ি 2-4 দিন নিরিবিলিতে বেরিয়ে আসবে তার সাথে। সে জ্যোতি অরুণার গার্ড ঘুরে এসে বাড়ি ফিরল। যখন শুনল আরিশা চলে যাবে মন খারাপ করল। অথচ পরের কথাটি কানে যেতেই হৈ হৈ করে উঠল আনন্দে। সবাই ভেবেছিল সে জ্যোতির রাজি হবে না যেতে। গাইগুই করবে। মেয়েটা নানা বাড়ি, দাদু বাড়ি কোথাও যেতে চায় না বেড়াতে। অথচ সবাইকে অবাক করে দিয়ে সে জ্যোতি যেতে রাজি হলো। আরিশার শ্বশুর বাড়ি মানে তো রুদ্রর বাড়ি। আর সেখানে যাওয়ার জন্য সে জ্যোতি এক পায়ে রাজি থাকবে। সর্বদা, সব সময়। লোকটাকে একটু দেখার জন্য চোখ দুটো তৃষ্ণায় কাতরে ওঠে। মন আকুপাকু করে। তাহলে ও বাড়ি গেলে 24 ঘন্টা দেখতে পাবে। তো ছাড়বে কেন সেই সুযোগ? সে যদি এক কথায় জানালো সে যাবে। আমির মুনারা কেউই মতবিরোধ করলেন না। সে জ্যোতির খুশি আর ধরে ক্লান্তি ভুলে ছুটল নিজের ঘরে। দাপিয়ে দাপিয়ে ব্যাগে জামা কাপড় ভরল। সব কিছু গোছগাছ করে চলল ফ্রেশ হতে। তাড়াহুড়ো করে রাতের খাবার খেয়ে ঘুমোতে গেল। রাত যত তাড়াতাড়ি শেষ হবে সকাল তত জলদি শুরু হবে। আর সকাল হওয়া মানেই তত দ্রুত বাড়ি যাওয়া। রুদ্রকে দেখা। আচ্ছা, লোকটা যখন তাকে দেখবে কি রকম হবে এক্সপ্রেশনটা? হা হয়ে থাকবে অনেকক্ষণ। ভেবেই উত্তেজিত সে জ্যোতি অ্যালার্ম চালু করে কম্বল মুড়ি দিল। সকাল হলেই শান্তি। আন্ডারস্কোর আন্ডারস্কোর। আজ আর সময় নিয়ে থাকা হলো না অ্যাসাইলমে। 6টার দিক খাবার নিয়ে সে জ্যোতি অরুণাকে দিয়ে আসে। অরুণা বাচ্চাদের মতন মুখ কালো করল। সে জ্যোতি বেশিক্ষণ থাকবে না শুনে। এই কদিনে মেয়েটাকে দারুণ মনে ধরেছে। যেমন সুন্দর দেখতে, তেমন সুন্দর কথাবার্তা, ব্যবহার। কত যত্নই না করে তার। আপন মানুষ আজকাল করে এমন। অরুণা অনেক সময় সে জ্যোতির মাথায় হাত বুলিয়ে মন ভরে দয়া করেন। অথচ মুখে কিছু বলেন না। সে জ্যোতি বুঝে যায় তার চোখ দেখে। সেও হাসে মিষ্টি করে। এসাইলম থেকে তাড়াহুড়ো করে ফিরে আবার অভ্রদের সাথে বের হলো সে জ্যোতি। কাঁদতে কাঁদতে আরিশা নাকের ডগা লাল বানিয়ে ফেলেছে। চোখের কাজল লেপটে সব গাল অব্দি এসে নেমেছে। এক পাশে অভ্র দাঁড়িয়ে। আমির অফিসে বেরিয়েছেন একটু আগে। আরিশা সেই থেকে কাঁদছে। থামার নাম নেই। কিন্তু সে জ্যোতির একটুও কান্না পেল না। যাচ্ছে তো আরিশার সাথেই। কান্না পাবে কেন? উল্টে তরর সইছে না ও বাড়ি যাওয়ার জন্য। দেখতে দেখতে দুই মা মেয়ে কান্নার পাত চুকায়। আরিশা গাড়িতে বসলে সে জ্যোতি নাচতে নাচতে গিয়ে ড্রাইভারের পাশে বসে। এরপর পেছনের সিটে অভ্র বসল আরিশার পাশে। সঙ্গে সঙ্গে শো করে গাড়ি চলতে শুরু হয়। সকাল 11টা বাজে। রবিবার হওয়ায় অফিস ছুটি। রুদ্র রাত জেগে কাজ করে ঘুমোচ্ছে এখনো। সপ্তাহে এই একটা দিন সে আরামসে ঘুমায়। ঘুম ছুটে গেল, ডরবেল বাজায়। কেউ বিশ্রামহীন টিপছে বেলের সুইচটা।
রুদ্র বিরক্তিতে চ বর্গীয় শব্দ করে কান বালিশ দিয়ে রাখল, যাতে শব্দ কানে না আসে। ডোরবেলের শব্দ থেমে গেল একটু পর। তার মানে সার্ভেন্ট দরজা খুলেছে। পরপরই ভেসে এলো অভ্রর কণ্ঠস্বর, ভাই, ভাই। বসার ঘর মাথায় তুলেছে সে। রুদ্রর ঘুম শেষ। অভ্র আশায় ঠোঁটর কোণে সূক্ষ্ম হাসির রেশ ফুটল। যত্র বিছানা থেকে নেমে বসার ঘরের দিকে এগোল। সিঁড়ি ভেঙে নামতে গিয়ে আচমকা চোখ পড়ল সিঙ্গেল সোফাটার দিকে। রুদ্রর পা জোড়া থামল ওখানেই। মেয়েটাকে সেজুতির মতো দেখতে না। রুদ্র চোখ ডলল। ঘুম কাটাতে আড়মোড়া ভাঙল। আজকাল এই মেয়ে এত জ্বালায় তাকে। ডানে, বামে, সামনে, পিছনে সব জায়গায় দেখতে পায়। এমনকি ঘুমালেও শান্তি নেই। বিয়ের পর সব উসুল করে নেবে। রুদ্র ছোট চিকন চোখ দুটোর দৃষ্টি গোল করে তাকালো ফের। না, সেজুতির মতো এখনো লাগছে। টনক নড়ল রুদ্রর। এটা তো সেজুতি ভেবেই দ্রুত পা চালিয়ে নিচে এলো। রুদ্র আসছে বুঝতে পেরে সেজুতি সিজে মাথা নামিয়েছে, তোলেনি। অভ্র দৌড়ে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্র হাসল। অভ্র একরকম হাহাকার করে বলল, খুব মিস করেছি ভাই। আই নো ইউ অলস মিস মি। অভ্রকে জড়িয়ে ধরলেও রুদ্রর চোখ অন্যদিকে। সেজুতি নিচের দিক চেয়ে মিটিমিটি হাসছে। সকাল সকাল দারুণ চমক পেয়েছে লোকটা। রুদ্র এখনো অনিশ্চিত এটা সেজুতি কিনা। ওরা তো এখানে আসার কথা নয়। আরিশা যখন এগিয়ে জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? উত্তরে রুদ্র বলল, ওয়ালাইকুম আসসালাম। ওটা কি সেজুতি? সেজুতি নিচের দিক চেয়েই ফিক করে হেসে ফেলল। অভ্র আরিশা মুখ চাওয়াচাওয়ি করল। আরিশা মৃদু কণ্ঠে বলল, জি। রুদ্র অবাক হল। সেজুতি এখানে সত্যি এসেছে। অভ্র স্বল্প হলেও রুদ্র সেজুতির বিষয়টা আয়ত্তে এনেছে। এদের মধ্যে কিছু একটা চলছে নিশ্চিত। সেজুতিকে দেখে রুদ্র নির্ঘাত অখুশি হয়নি, এটা তো আরো নিশ্চিত সে। ভাই, সেজুতি কিন্তু কটা দিন আমাদের বাড়িতে থাকবে। তোমার কোনো সমস্যা নেই তো? অভ্রর কণ্ঠে কৌতুক। রুদ্রকে খোঁচানোর সুযোগ হাতছাড়া করা যায়? রুদ্র চোখা চোখে তাকালো। পকেট এক হাত গুজে বলল, বাড়িটা আমার একার নয়, আরিশা আর তোর দুজনেরই। তোদের গেস্ট মানেই আমার গেস্ট। সমস্যার কিছু নেই। ও আচ্ছা। অভ্র মাথা নেড়ে ঠোঁট চেপে হাসল। সেজুতি সে প্রথম থেকেই হাসছে। শুধুমাত্র ব্যাককল হয়ে এক একজনকে দেখছে আরিশা। রুদ্র সেজুতি দুজন দুজনকে সহ্য করতে পারে না, শুনেছিল সে কথা। আবার ঝামেলা হবে না তো? রুদ্র রেগে গেলে সর্বনাশ। ওনার রাগ ভয়ানক। সেজুতি অভ্রকে বলল, ভাইয়া আপনারা গেস্টদের কিভাবে আপ্যায়ন করেন? না মানে খাতির যত্নের কোনো ত্রুটি রাখেন না নিশ্চয়ই। রুদ্র দুপা এগিয়ে এসে সেজুতির সামনে দাঁড়ালো। উঠে পড়ল সেজুতি। একবার বোনের দিক চেয়ে আবার রুদ্রর দিক ফিরল। রুদ্র ঘাড় কাপ করে বলল, সেটা ডিপেন্ড করে অতিথিকে, তার ওপর। আপনি যদি বিশেষ কেউ হন তবে ত্রুটি থাকবে না আশা করছি। এবার আপনি বলুন, আপনি কি কারো বিশেষ কেউ? রুদ্র ভ্রু উচালো। সেজুতির কণ্ঠ রোধ হয়ে এলো তৎক্ষণাৎ। আপনি কি কারো বিশেষ কেউ? কি বোঝালো লোকটা? কি বা শুনতে চাইল? আমি কি বলবো? আমি তার বিশেষ কেউ হই। অভ্র ক্লান্ত কণ্ঠে বলল, ভাই, আমি কাল থেকে রেগুলার অফিস যাব। যা যা কাজ বাকি সব করব। এখন যাই, ফ্রেশ হই। যা, চলো আরু। আরিশা সেজুতিকে কিছু বলার জন্য হা করলে রুদ্র কথা থামিয়ে দেয়। তোমরা যাও আরিশা। এই অতিথি আপ্যায়নের দায়ভার না হয় আমি নিচ্ছি। সেজুতি যোগ দিল। আরিশা অভ্রর দিক চেয়ে দুই ভ্রু চালো। যার অর্থ, কি করব? অভ্র চটপট করে বলল, হ্যাঁ ভাই, তাই করো। সেজুতিকে দিয়ে দিলাম তোমায়। তিনজন তাকাতেই দাঁত কেলিয়ে বলল, এই মানে সেজুতির আপ্যায়নের দায়িত্ব আর কি? হে হে। অভ্র আরিশার হাত টেনে টুনে রুমের দিক চলল। ওদের অবয়ব অদৃশ্য হতেই রুদ্র সেজুতির দিক ফিরল। রুদ্রকে তাকাতে দেখে সেজুতি চোখ নামালো। তা এখানে আসা হবে আমাকে জানালে কি হতো? সেজুতি দুষ্টু হেসে বলল, কেন? আগে জানলে কি একটু সেজেগুজে থাকতেন? রুদ্র চোখ ছোট করে তাকালো। সেজুতি মুখ চেপে হেসে বলল, আপনি বুঝি খুশি হননি? সত্যি বলবো নাকি মিথ্যে? উম্মু, মিথ্যে। রুদ্র পাতলা ঠোঁট জোড়া নেড়ে বলল, খুশি হয়নি, একটুও না। সেজুতি প্রথম দফায় মুখ কালো করল। পরক্ষণে উল্টো কথাটা মনে করে হেসে ফেলল। রুদ্র নিষ্পলক কিক্ষণ সেজুতির শুভ্র হাসি দেখল। ফ্রেশ হয়ে আসুন, যান। সেজুতি মাথা দুলিয়ে বলল, কোন ঘরে যাব? অবশ্যই আমার ঘরে। সেজুতি চোখ গোল করে তাকালে। রুদ্র শুধরে বলল, আই মিন আমার পাশের ঘরে। আসলে ওই ঘরটা সুন্দর। ব্যালকনি থেকে রাস্তাটা দেখা যায়।
আপনার পছন্দ হবে। আচ্ছা। সেজুতি লাগেজ নিতে গেলে রুদ্র বাধা দিল। আপনি রাখুন, সার্ভেন্ট নিয়ে যাবে। আপনি আসুন আমার সাথে। রুদ্র ইশারা করল সেজুতিকে সামনে এগোতে। গুটি গুটি পায়ে এগোলো সেজুতি। পিছু পিছু পা বাড়ায় রুদ্র। সেজুতি যখন মনোযোগ দিয়ে সিঁড়ির ধাপ পেরোচ্ছে, রুদ্রর মনোযোগ তখন সেজুতির কোমরে দুলতে থাকা বিনুনিটার দিকে। মনের মধ্যে তীব্র আনন্দ। সেজুতি কটা দিন এখানে থাকবে ভাবলেই উত্তেজনায় উষ্ণ হয়ে আসছে চড়া দেহ। কত কাছাকাছি থাকবে প্রিয়তমা। যখন ইচ্ছে ছুঁতে পারবে, দেখতে পারবে, কথা বলতে পারবে, শুনতে পারবে সেজুতির বকবকানি। উফ, ভাবতেই ভালো লাগে। ভুলবে।